স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরান নিজেকে অপরাজয় শক্তি হিসেবে প্রমাণ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরান একটি কঠিন অপরাজয় শক্তি। তিনি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং কর্মকর্তাদের কাছ থেকে তিনি বারবার শুনেছেন, আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, পুরো বিশ্বকে বিস্মিত করেছেন আপনারা। এবারে জানাবো, ইউক্রেন যুদ্ধে আরও 5 লাখ সেনা নামাচ্ছেন পুতিন। ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রায় 5 লাখ সেনা সংগ্রহের পরিকল্পনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সংগৃহীত গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানাবো, ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বহুবার গিয়েছি সাবেক মোসাদ প্রধান। ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় অতীতে একাধিকবার সফর করেছেন বলে জানিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। এদিকে সৌদি মালিকানাধীন জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 3। লোহিত সাগরে বাবেল মান্দেব প্রণালী দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। জাহাজ চলাচল সংশ্লিষ্ট সূত্র ও ইয়েমেনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এবারে থাকছে ওয়াশিংটন তেহরান সমঝোতার কাছাকাছি দাবি পাকিস্তানের। যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি আরও বলেন, এই অঞ্চলে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হওয়া সকলের স্বার্থের আনুকূল্য হবে। এবং সর্বশেষ জানাবো, উৎক্ষেপণের 85 সেকেন্ডের মধ্যেই চীনা রকেটের ভয়াবহ বিস্ফোরণ। মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে চীনের একটি নভোযান। সোমবার আন্তর্জাতিক সময় অনুযায়ী রকেটটি উৎক্ষেপণের মাত্র 85 সেকেন্ডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বার্তা সংস্থা এপি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত 8টা 2 দেশটির দক্ষিণাঞ্চল প্রদেশ হেইনানের ওয়ানচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে লংমার্চ 7A নামের রকেটটি উৎক্ষেপণ করা হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান নিজেকে অপরাজয় শক্তি হিসেবে প্রমাণ করেছে আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরান একটি কঠিন অপরাজয় শক্তি। টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং কর্মকর্তাদের কাছ থেকে তিনি বারবার শুনেছেন, আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, পুরো বিশ্বকে বিস্মিত করেছেন। তিনি বলেন, কেউ ভাবেনি যে ইরান এভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। আরাকচি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানের পেছনে ইসরায়েল, পশ্চিমা বিশ্ব এবং আরও কয়েকটি দেশের সমর্থন ছিল। এত সমর্থন থাকা সত্ত্বেও ইরান যেভাবে প্রতিরোধ করেছে তা বিশ্বকে বিস্মিত করেছে বলে দাবি করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সাম্প্রতিক সংঘাত এবং দেশটির সামরিক ও কৌশলগত সক্ষমতার পাশাপাশি কঠিন পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলার সামর্থ্য বিশ্বের সামনে তুলে ধরেছে। ইউক্রেন যুদ্ধে আরও 5 লাখ সেনা নামাচ্ছেন পুতিন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রায় 5 লাখ সেনা সংগ্রহের পরিকল্পনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সংগঠিত গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জেলেনস্কি বলেন, আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাশিয়ার ডুমা এবং সংসদীয় নির্বাচনের পরপরই এই বিশাল সেনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হতে পারে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি একথা বলেন। পুতিন এই যুদ্ধ থামানোর কোনো পক্ষপাতী নন, কিন্তু নিজ দেশের সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে ভয়ের কারণে তিনি এই সেনা সমাবেশ খোলাখুলিভাবে করবেন না। ইউক্রেনীয় নেতাদের মতে এত বিশাল সংখ্যক মানুষকে একসঙ্গে দ্রুত প্রশিক্ষণ দেওয়া রাশিয়ার পক্ষে সম্ভব নয়। এর ফলে যুদ্ধক্ষেত্রে অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত সেনার সংখ্যা বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাবে রুশ সেনাদের বড় ধরনের প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরীণ গভীরে আক্রমণ চালিয়ে যাওয়ায় এই সংঘাত আরও মারাত্মক ও বিপজ্জনক মোড় নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলুর এডিটর ডেস্কে এক বক্তব্যে ফিদান সতর্ক করে বলেন, ফ্রন্টলাইন থেকে যুদ্ধ যখন পেছনের দিকে বা সাধারণ জনগণের বাসস্থানে ছড়িয়ে পড়ে, তখন কোনো দেশের জন্য জয় পরাজয়ের চেয়ে জাতি হিসেবে টিকে থাকাই মূল প্রশ্ন হয়ে দাঁড়ায়। এমন সংকটজনক পরিস্থিতিতে পুতিন তার শেষ বিকল্প হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পশ্চিমা মিত্রদের সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। উভয় পক্ষের হামলা ও প্রাণহানি জাতিসংঘে দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই দূরপাল্লার হামলার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। ফলে বেসামরিক লোকজনের মৃত্যুর হারও আশঙ্কাজনকভাবে বাড়ছে। সম্প্রতি রাশিয়ার মধ্যাঞ্চলীয়
তাতারাস্তান অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। গত ৪ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এটি ইউক্রেনের পক্ষ থেকে অন্যতম মারাত্মক হামলার ঘটনা। অন্যদিকে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের খার্কিভ অঞ্চলের একটি গ্রামে ৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে। সংঘাতের তীব্রতা তুলে ধরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা গতরাতে ৪৫০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। বিপরীতে ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, রাশিয়া গতরাতে তাদের উপর ১২৬টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বহুবার গিয়েছে সাবেক মোসাদ প্রধান। ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় অতীতে একাধিকবার সফর করেছেন বলে জানিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। সাফেদে অনুষ্ঠিত গ্যালিলি ফোরামে বক্তব্য দেওয়ার সময় কোহেন বলেন, স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তারা বহুবার ফোর্দো পারমাণবিক স্থাপনা পরিদর্শন করেছিলেন। তবে এসব সফর কখন হয়েছিল বা কারা সেখানে গিয়েছিলেন সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ফোর্দো স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গে কোহেন বলেন, আমেরিকানদের বোমা হামলা আমার সব স্বপ্ন পূরণ করেছে। ফোর্দোর পাশাপাশি ইস্পাহান এবং নাতানজের পারমাণবিক স্থাপনাও ২০২৫ সালের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধে মার্কিন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবেদন অনুযায়ী এসব স্থাপনায় মজুদ প্রায় ৪৪০ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। তবে ইসরায়েলের ধারণা, যুদ্ধের পর ইরানের কিছু অংশ পিক্যাক্স মাউন্টেন নামের একটি পরিচিত একটি স্থাপনায় সরিয়ে নিয়েছে। এদিকে ইরানের ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কোহেনের মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি করেছে। তিনি বলেন, ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও পারমাণবিক বোমা তৈরির জন্য অনেক দূরের বিষয়। তবে পারমাণবিক বিশেষজ্ঞ ডেভিড আলব্রাইট সহ কয়েকজন বিশেষজ্ঞদের বক্তব্য এর সঙ্গে পুরোপুরি মেলে না। তাদের মতে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় আরও সমৃদ্ধ করতে কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক দিনও লাগতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মোসাদের কর্মকাণ্ড সম্পর্কে এর আগেও প্রকাশ্যে কথা বলেছেন কোহেন। ২০২১ সালে মোসাদ প্রধানের পদ ছাড়ার কয়েকদিন পর ইসরায়েলি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে মোসাদের বিভিন্ন অভিযানের বিষয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করেছিলেন। ওই সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, নাতানজে ইরানের ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ স্থাপনায় নাশকতার পেছনে মোসাদের ভূমিকা ছিল। ২০১৮ সালে তেহরানের একটি গুদাম থেকে ইরানের পারমাণবিক নথিপত্র চুরির অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। এছাড়া ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদের হত্যাকাণ্ডের বিষয়ে কোহেন জানান, বহু বছর ধরেই তিনি মোসাদের নজরে ছিলেন। চ্যানেল 12-এর উভাদা অনুষ্ঠানে দেওয়া আরেক সাক্ষাৎকারে কোহেন ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা সম্পর্কে তার গভীর জ্ঞানের কথা তুলে ধরেন। নাতানজের ভূগর্ভস্থ অংশকে তিনি সেলার হিসেবে উল্লেখ করে বলেন, সুযোগ পেলে তিনি অনুষ্ঠানটির উপস্থাপক ইলানা দায়ানকে সেখানে নিয়ে যেতেন। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজগুলো স্থাপন করা হয়েছিল বলেও জানান তিনি। সৌদি মালিকানাধীন জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩। লোহিত সাগরে বাবেল মানদেব প্রণালী দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। জাহাজ চলাচল সংশ্লিষ্ট সূত্র ও ইয়েমেনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় জাহাজটির ৩ ক্রু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন পাকিস্তানি এবং একজন ইন্দোনেশীয় নাগরিক। গত মাসে হুতিরা সতর্ক করে বলেছিল, সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের প্রতিক্রিয়া বাবেল মানদেব প্রণালী দিয়ে যাতায়াতকারী সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। উত্তর ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে ইরান সমর্থিত এই গোষ্ঠী। হামলার খবর নিশ্চিত হলে এটিকে সৌদি সংশ্লিষ্ট জাহাজে হামলার ক্ষেত্রে বড় ধরনের নতুন উত্তেজনা হিসেবে দেখা হবে বলে জানিয়েছে মারিস্ক। সংস্থাটির মতে, বাবেল মানদেব দিয়ে চলাচলকারী সৌদি মালিকানাধীন বা পরিচালিত বা সৌদি বন্দর সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ঝুঁকি এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হুতিরা গত ২০ জুলাই বাবেল মানদেব ঘিরে অবরোধ ঘোষণার পর প্রণালীটিতে জাহাজ চলাচল তুলনামূলক স্থিতিশীল রয়েছে। প্রতিদিন প্রায় ৩০টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করছে। তবে ঝুঁকি এড়াতে সৌদি মালিকানাধীন এবং পরিচালিত কিছু তেলবাহী জাহাজ বাবেল মানদেব দিয়ে না গিয়ে আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।